কিছু কিছু মানুষ আছেন যারা সাধারণ জীবনযাপন করেও অসাধারণত্বকে ধারণ করেন এবং মৃত্যুকে অনেক সময় জয় করতে সক্ষম হন। সেরকম একজন সৃজনশীল মানুষ নঈম গহর। নামটি বললেই অনেকের মনে পড়বে জন্ম আমার ধন্য হলো মাগো। হ্যাঁ, এই অমর গানের স্রষ্টা শুধু একটি নয়, একাধিক গান, বহু গানের স্রষ্টা। কবিতা, ছোট গল্প, উপন্যাস, সাংবাদিকতা, ইংরেজি সাংবাদিকতা, বাংলা সাংবাদিকতা, বহুমাত্রিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু প্রায় নিভৃতে কাজগুলো করেছেন। আমাদের সেই অগ্রজ প্রতিম গীতিকবি নঈম গহর আমাদের মাঝে নেই, সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু আমরা জানি সৃষ্টিশীল মানুষের মৃত্যু হয় না, তারা বেঁচে থাকেন তাদের সৃজনের মধ্যে। আজ সেজন্যেই আমরা তাকে স্মরণ করব, তার পরিবারের দুজন সদস্য এবং দেশ বরেণ্য একজন গীতিকবিকে আমাদের সঙ্গে নিয়েছি। তিনি হচ্ছেন মোহাম্মদ রফিকুজ্জামান, আর ডান দিকে রয়েছেন নঈম গহরের সফল কন্যা অভিনেত্রী ইলোরা গহর, তার জ্যেষ্ঠ কন্যা অজন্তা গহর। রফিক ভাই, এই কবি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ আমরা জানতে চাই। নঈম গওহর এর নামটি আমার অত্যন্ত শ্রদ্ধার। আমার থেকে তিনি বয়সে কিছু বড় মানে বছর চারেকের, সম্ভবত 4-5 বছরের বড়। তার সঙ্গে আমার দেখা যে অনেকবার হয়েছে তা নয়, কয়েকবারই তার সঙ্গে মাত্র দেখা হয়েছে। কিন্তু এই নিভৃতচারী মানুষটিকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতাম তার গানের কারণেই। তিনি কিন্তু শুধুমাত্র যে গানের জন্য কবিতা লিখেছেন তা নয়, তিনি কবিতাও লিখেছেন, আধুনিক কবিতা লিখেছেন, চমৎকার চমৎকার কবিতাও আছে তার। আমরা একেবারে তার বিখ্যাত গানে আসবার আগে কিছু গানের কথা বলি। একটা সময়ে একটা প্রজন্ম একটি গানকে খুব ভালোবেসেছিল, সোনার কাঠি রূপার কাঠি, মনে আছে আপনাদের? মনে আছে, সাইফুল ইসলামের গাওয়া বিখ্যাত গান। হ্যাঁ, এই গানটি যখন সাইফুল ইসলাম পরিবেশন করেন তখন আমাদের একটা প্রচণ্ড কৌতূহল, কার লেখা এত চমৎকার একটি গান, অথচ কত সহজ সাধারণ কথায়। এই বিষয়টি একজন মানুষকে বিশিষ্ট করে তোলে। নঈম গওহর কত গান লিখেছেন, কত কবিতা লিখেছেন আমি জানি না, এ সংখ্যা আমার জানা নেই। তবে তিনি যে অসংখ্য লেখেননি এটা আমি জানি। তিনি কম লিখেছেন, কিন্তু একটা মানুষের বেঁচে থাকার জন্যে যদি জন্ম আমার ধন্য হলো মাগো এমন একটি গান থাকে, আর কি কিছু লাগে? কিংবা নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, মুক্তিযুদ্ধে যে গান প্রচণ্ড অনুপ্রেরণা জাগিয়েছে, অথচ উনি এই গানগুলো লিখেছেন কিন্তু 68-69। তো এই যে বিপ্লবকে দেখতে পাওয়া, অগ্রিম দেখতে পাওয়া, আমি সবসময় বলি যে একজন সাধারণ মানুষকে যদি একটি কাচের গ্লাস দিয়ে বলা হয় যে বলো তো এটা কি, সে বলবে এটা কাচের গ্লাস। কেমন? সে বলবে এটার মুখটা গোল, এটার শরীরটা এরকম লম্বা, নিচে যদি কোনো ডিজাইন থাকে সেটা বলবে। একজন দার্শনিককে যদি বলা হয়, তিনি ওই খালি কাচের গ্লাসটিতে গ্লাসের আকৃতি অনুযায়ী ওর মধ্যে যে পানীয়টি আছে সেটাও দেখে ফেলবেন। আর কবি দেখবেন, গ্লাসটিকে দেখবেন, গ্লাসটির ভেতরে যে পানীয় আছে এটাকেও দেখবেন, গ্লাসের ওপারে যে পিপাসার্ত আছে অনুপস্থিত থাকলেও তাকেও তিনি দেখবেন। তিনি হচ্ছেন কবি। এই যে অগ্রিম দেখে ফেলা, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, 71 সালে যখন আমরা বারবার এই গান শুনেছি, তখন মনে হয়েছে এটি গানের জন্ম বুঝি এখনই হলো। না, তা নয়। তিনি এই 71-এর আগে 70 গেছে, তার আগে 69 গেছে, তিনি সেই বিপ্লবকে দেখতে পেয়েছিলেন, সেই মুক্তিযুদ্ধকে দেখতে পেয়েছিলেন। 65 ওয়ারের পরে একটা জোয়ার এসেছিল দেশাত্মবোধক গানের। মোহাম্মদ মনিরুজ্জামান লিখলেন আমার দেশের মাটির গন্ধে,
অনেকেই লিখেছিলেন। সেই সময়ের জোয়ারটা তো 68-69 পর্যন্ত ছিল। 68-69 কেন, আমি তো বলবো যে স্বাধীনতার পর পর্যন্ত ছিল। খুব কাছ থেকে তাকে সবচেয়ে বেশি যারা দেখেছে তার সেই দুই কন্যা এখানে উপস্থিত আছে। এবং তারপরে নাসির, যেহেতু আপনার সঙ্গে তার একটি দীর্ঘদিনের যাতায়াতের সম্পর্ক ছিল, বসবার সম্পর্ক ছিল, সেই বিষয়টিও আমি কিন্তু আজকে জানতে চাইব। তো আমি প্রথমেই পরিবারের দুই মেয়ের মধ্যে আমি প্রথম অজন্তার কাছেই যাই, বড় মেয়ে। বড়, আমার বাবা খুবই একজন সাধারণ মানুষ, খুবই সাধারণ, মানে ভাত মেখে আমাদেরকে খাওয়াতেন। হ্যাঁ, আমি ছোটোবেলায় ভাত খেতে চাই, মানে এইসব স্মৃতিগুলি আমাকে তাড়িয়ে বেড়ায় এখনও। সকালবেলা হলে ওকে আমাকে নিয়ে আমরা পুকুরের পাড়ে হাঁটতে যেতাম। হ্যাঁ, ওটা রেগুলার একটা রুটিন ছিল, মর্নিং ওয়াকটা আমাদের ছোটোবেলায়। তো ছোটোবেলায় হাঁস দেখলে বলতো প্যাক প্যাক, তো ওগুলো মনে পড়ে। আর যেটা চাচা বললেন যে স্বাধীনতার গানগুলো যে লিখলেন, তখন আমরা অনেক ছোট, তো ওগুলো আমাদের বোঝার বাইরে ছিল তখন। কিন্তু উনি যেভাবে বললেন, প্রেজেন্ট করলেন, তাতে মনে হলো যেন হ্যাঁ, আমার বাবাকে খুব সুন্দরভাবে যেভাবে উনি তুলে ধরলেন, এভাবে হয়তো গুছিয়ে আমরাও বলতে পারতাম না। তো এই যে স্বপ্ন দেখা, স্বপ্নটা অ্যাডভান্স দেখে ফেলা, আর 68-তে, 71-এ কী হবে কেউই আমরা জানতাম না। হ্যাঁ, কিন্তু 68-তেই আমার বাবা স্বপ্ন দেখে সেরকম গান লিখে ফেললেন। হ্যাঁ, তা আমার যেটা স্মৃতি সেটা হচ্ছে আমার বাবার গাওয়া লিখা গান আমরা কখনো করিনি। হ্যাঁ, জন্ম আমার ধন্য হলো, আমাদের মুখে কখনোই উনি শোনেননি। তা আমরা বাবার আবার ভালো গাইতেও পারতেন, তো সেই সূত্রে আমরা, হ্যাঁ, খুব ভালো গাইতে পারতেন, তো সেই সূত্রে আমরা কিছুটা, ও গান গাইতে পারে হালকা। তখন আমি জাস্ট মারা যাওয়ার বোধহয় 1 মাস আগে নিজে ঘরোয়াভাবে গানটা রেকর্ড করে আমি আব্বার অসুস্থ, আব্বার কানের কাছে নিয়ে দিলাম। তা আব্বার খুব ভুল ধরার একটা টেন্ডেন্সি ছিল, না তাল কেটে গেল, এখানে ভুল উচ্চারণ হয়েছে। তো এই জন্য আমরা কখনো বাবার কাছে, উনি তো নিজে ভালো গায়ক ছিলেন। জি, হ্যাঁ, এবং শুদ্ধ উচ্চারণটা খুব পছন্দ করতেন, না যেটা বলবে শুদ্ধ করে বলবে, অশুদ্ধ উচ্চারণ, অশুদ্ধ বাংলা, অশুদ্ধ ইংরেজি কখনোই পছন্দ করতেন না। আমরা ইলোরার কাছ থেকে একটু শুনি। এদিন আব্বা মারা গেলেন, আমি লিফটে করে উঠছি, আমি ছিলাম ক্যাবিনে, আমাদের পাশের রুমে আরেকজন ভিআইপি ছিলেন, তার জন্য কিছু তার বডিগার্ড ব্যাপার, পুলিশ ছিল মাঝখানে। পুলিশ ভাইরা আমাদের সাথে নামছে, এক পুলিশ ভাইয়ের রিংটোন জন্ম আমার ধন্য হলো বেজে উঠলো। তখন আমার যে ফিলিংসটা হলো যে আমার বাবা আসলে সবার মাঝখানে আছেন। এখনো যদি একটা পুলিশ ভাইয়ের রিংটোনে থাকে, উনি তো আমার উনি জানেও না যে এই গীতিকার যার লাশের কাছে আমি যাচ্ছি আর তারা নামছে, এই গীতিকার উপরে মারা গেছেন। বাবা অসুস্থ হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তার চিকিৎসার ভার গ্রহণ করেছিলেন, উনি হোলহার্টেডলি করেছেন, আন্তরিকভাবে আমরা তার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি শোনা মাত্রই সেই ইনিশিয়েটিভ নিয়েছি। আপনার বাবাকে আমি যতটুকু জানি, আমাকে খুব রোমান্টিক মানুষ মনে হয়েছে এবং খুব পরিশীলিত এবং টিপটপ চলতেন। তো সেই বাবার যে রুচিবোধটা, বাবার পার্সোনালি আপনি দেখেছেন, কাপড় চোপড় বা তার ব্র্যান্ডেড জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না, তার মার্জিত দিকটা আমি দেখব। আমি যখন ওই ছোটবেলায় আমি ক্লাস 3-তে রবীন্দ্র রচনাবলী শেষ করতে পেরেছি। আমি যখন ছোট তখন আমি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জানি। আমি যখন ছোট তখন আমি মাইকেল অ্যাঞ্জেলো জানি। আমি যখন ছোট তখন আমি লাস্ট সাপার ছবিটা জানি, আমি মোনালিসা চিনি, আমি ভিনসি চিনি, আমি পাবলো পিকাসো এবং কামরুল চাচার ছবি যে এক টাইপের হয় সেটা জানি। সেটা তো আমার কৃতিত্ব না, বাবার জন্য। ফেয়ারি টেল, কমিক, উপন্যাস, ছোট গল্প, উনি নিজে তো কথা সাহিত্যিক ছিলেন। সেটা আমাদের একটা বই দিয়ে খালি বইটা পড়লে চলতো না, আমার বাবার সাথে সেটা ডিসকাস করতে হতো। আমি ওনাকে দেখার মধ্যে লন্ডন থেকে প্রকাশিত 2টি পত্রিকার উনি সম্পাদনা করতেন। উনি চলে আসবার পর, ছেড়ে আসবার পর ওই পত্রিকার যে কি হাল হয়েছে সেটাও আমি দেখেছি, কারণ আমি লন্ডনে ছিলাম কিছু। এই যে একটি মানুষ এত লেখালেখি, যার বিভিন্ন ক্ষেত্রে যার বিচরণ, অথচ একেবারে নিভৃতচারী, সেটা মানুষ জানবে না। ছোট্ট কথা বলতে চাই আব্বার অবদানের কথা। আমার মা আমার বোনের বাসায় থাকেন, আমার মাকে একজন লোক খুঁজে, বয়স্ক, তারা হাজব্যান্ড ওয়াইফ এসে আমার আম্মার হাতে 50,000 টাকা দিয়ে যান। তা আম্মা বলছে এই টাকাটা কিসের, কেন আমি নিব, আপনারা গরিব মানুষ।
বলে যে আপনি যে ওই দাদুটা যে হাঁটতো আমাদের দোকানে যাইতো, কে দেখছে আমার দোকানে কিছু নাই, উনি আমাদের টাকা দিয়ে আসছিল, ওই দোকান ওনার, উনি করে দিছে, এই টাকা আপনি রাখেন। এটা এই যে 2012-এর কথা। জন্ম আমার ধন্য হলো মাগো গানটি যার রিংটোনে আছে, সে হয়তো জানেই না যে এটা কার লেখা। আজকের দিনে জানুক, আমি সমস্ত দেশের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা চিনুন, আপনারা রত্ন চিনুন, নঈম গওহর, নঈম গওহর, নঈম গওহর আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। আমি বাংলার শব্দটি বলবো, যে গানগুলি যেহেতু বাংলায়, বাংলা ভাষা যতদিন কানে পৌঁছায় মানুষের, যে মানুষের কানে পৌঁছালে তিনি বুঝতে পারেন, তিনি যতদিন থাকবেন, তেমন মানুষ যতদিন থাকবেন, ততদিন জন্ম আমার ধন্য হলো মাগো এ গান থাকবে। একই সঙ্গে আমরা মানে শ্রদ্ধা জানাবো আজাদ রহমানের প্রতিও। তিনি অবশ্যই। অমর সুর সৃষ্টি করেছেন এই অনেক গানটির। অনেক গান। এই এই যে সুর, এই সুরও তো এই সুর আজাদ অবিনাশী। চাচা আর আব্বা অবিচ্ছিন্ন, হ্যাঁ, অনেক গান তারা অবিচ্ছিন্ন। একসঙ্গে করেছে। অনেকেই ভুলে গেছে, অনেকে ছোট বান্ধবীকেও ভুলে যায়, তাই না, ছোটবেলার, কিন্তু এই জুটি কখনো ভাঙেনি। তবে আমি আমি আজাদ চাচার একটা ইন্টারভিউ দেখতে গিয়ে দেখি যে শুধু আব্বার কথাই বললেন, উনি নিজের কথা কিছু বললেন না। আপনার সাথে তো আব্বার খুব যোগাযোগ ছিল, আপনি কিছু বলেন না। আমি এত অভিভূত হয়েছিলাম ওনাকে পরিচয়ের পরে, মানে এত আধুনিক একজন মানুষ হতে পারে যে 70+ এইজে একজন মানুষ এত তরুণ থাকতে পারে। ওনার পোশাকে আশাকে, এমনকি ওনার যে এই যে মানে আফটার শেভ ব্যবহার করতেন, উনি রুমে ঢুকলে বুঝতাম যে নঈম ভাই আসছেন, মানে ওনার আগমনীটা টের পাওয়া যেত। এবং শার্ট পরতেন এত সুন্দর পরিশীলিত, এবং এত আস্তে কথা বলতেন, এত শব্দ, এত সুন্দর করে কথা বলতেন, শব্দগুলি বেছে বেছে। বলে, কবি তোমার জন্য একটি পদ্য নিয়ে এসেছে। মানে পদ্য কেন, কবিতা। বলে, হয়েছে কিনা তুমি দেখো। তার যে বিনয়, এই যে বিনম্রতা, তার একটি ভালো কবিতা, তিনি বলছে একটি পদ্য নিয়ে এসেছে, দেখো ইভেন হয়েছে আব্বা কিনা। যখন খুবই সিক, আমরা একটু জোরে কথা বললে ইশারা করতো যে মেয়েদের আস্তে কথা বলতে হয়। উনি অনেক কবিতা, মানে শেষ মুহূর্ত পর্যন্ত আমার আমাদের শিখে সৌভাগ্য, গেছে। মেয়েদের না শুধু, আসলে প্রত্যেকেরই আমার মনে হয় খুবই যে বীর জনসভায় হয়েছিলেন, বক্তৃতা এটা ঠিক দেয়া কথা। ছাড়া হ্যাঁ, বক্তৃতা। একটু সবসময়। আস্তে কথা বলাই ভালো। নঈম ভাইকে তখনও দেখেছি যে নিজের লেখা নিয়ে উচ্চ বাচ্চ করা কখনো না। ইয়ে ছিল না। প্রশংসা আমরা করতাম, যেমন ঈদ সংখ্যাতে এনে একটা গল্প দিয়ে, দেখো জায়গা পেলে দিও। আমি কি বলেন, ছি, আপনার লেখা জায়গা পাওয়ার প্রশ্ন, আপনার লেখা তো আমরা মানে অগ্রাধিকারের ভিত্তিতে ছাপবো। থ্যাংক ইউ। বাংলাদেশ, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে যিনি আছেন, তাদের সবার নঈম গওহর, তাদের সব অবশ্যই। তাদের সবার তো নঈম এই গওহর। প্রসঙ্গে আমরা একটু স্মৃতিতে ফিরে যাই, জি, জি। কারণ এই বিটিভির 4 যুগ পূর্তি হয়েছিল মাত্র 2 বছর আগে, 2 বছর। 48 বছর পূর্তি। জি, জি। সেই সময়ে তার একটি ছোট্ট ইন্টারভিউ আমাদের প্রতিক্রিয়া তিনি দিয়েছিলেন। আমরা একটু ফিরে যাই সেখানে, আমরা দেখে আসি। প্রায় 50 বছর হয়ে গেল আমি এই টেলিভিশনে প্রথম খবর পাঠ করেছি, অনুষ্ঠান পরিচালনা করেছি, নিজের কিছু কিছু সৃষ্টি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, নিজেই নাটক লিখে, এই ইত্যাদি ইত্যাদি। 70 সালের নির্বাচনের সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমান একটা বক্তৃতা দিয়েছিলেন। এখানে আমরা বহু অবাঙালিকে আমরা আমাদের দেশের শাসক হিসেবে দেখেছি। এর ভেতরে আমাদের একটা আমার ভেতর বিশেষ করে একটা বিদ্রোহ কাজ করতো যে আমার এখানে, আমার দেশে আমার নিজের কোনো স্বাধীনতা নেই। আমরা পশ্চিম পাকিস্তান দ্বারা আমরা শাসিত হই, তাদের রাজধানী পশ্চিম পাকিস্তানে। তো এইভাবে একটা আমাদের ভেতরে একটা গ্রুপ জমে গেল যে আমরা কেন বাংলাদেশ চাইব না, আমরা কেন স্বাধীন হওয়ার কথা ভাবব না। কিন্তু আমাদের নেতার অভাব ছিল, সেই নেতৃত্বটা পূরণ হলো আমাদের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মধ্য দিয়ে। উনিই চাইলেন যে বাংলাদেশ স্বাধীন করতে হবে। দেশপ্রেমের গান লিখতে লিখতে আমি যখন ভাবলাম যে একটি এমন গান কি লেখা যায় না যা সবার অন্তরে গেঁথে থাকবে, যার জন্য সত্যি মায়ের চেতন, মায়ের প্রতি একটা যে ভালোবাসা, মমতা, শ্রদ্ধা, যাই বলি, সব কিছু মিলিয়ে যে একটা অন্য একটা জিনিস
ভীষণভাবে প্রেম, দেশপ্রেমকে জাগিয়ে তোলা, এই ধরনের গান, অথচ করুণ হবে, তার মধ্যে কোনো মেলোড্রামা থাকবে না, সেটা সরাসরি মাকে ভালোবাসা, তাকে শ্রদ্ধা করা, তাকে সম্মান করা, জননী জন্মভূমি, সেইভাবে আমি একটা গান লেখার যে অনুপ্রেরণা ভেতরে ভেতরে নিজেকেই আমি পেয়ে গেলাম। সেখানের জন্য আমি একটা নতুন অস্তিত্ব নিজের মধ্যে অনুভব করলাম। কবিতা আমি বহু লিখেছি, কিন্তু গানও বহু লিখেছি, কিন্তু এইটা নিয়ে আমার অনেক ভাবনা ছিল, কী করি। তখন এক রাতে আমি লিখে ফেললাম, দুটো গান লিখলাম, তিনটে গান লিখলাম, তার মধ্যে আমি দুটো গান রাখলাম। একটা রাখলাম জন্ম আমার ধন্য হলো মাগো, আর একটা রাখলাম পূবের আকাশে সূর্য উঠেছে আলোকে আলোকময়, জয় 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 বাংলা। এই দুটো গান। কবি নঈম গহর এমন একজন সৃজনশীল ব্যক্তিত্ব, যার আলোচনা এই স্বল্প পরিসর অনুষ্ঠানে একেবারেই অসম্ভব। আলোচনার বাইরে রয়ে গেল তার ছোট গল্প, তার উপন্যাস, তার শিশুদের জন্য লেখা, তার অনেকগুলো গ্রন্থ। আজকে শুধু এইটুকু বলবো, তিনি অবিনশ্বর হয়ে থাকবেন তার অমর সৃষ্টির জন্য। আমরা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে তার বিখ্যাত গান জন্ম আমার ধন্য হলো শুনেছি। আজকে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব তার কন্যা অজন্তা গহরের কণ্ঠে এই গানটি শুনে। অমর এই গানটির মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানব। চলুন গানটি শুনি।